জার্নি অ্যালন স্যাম চ্যানেলে আরও একটি নতুন ভিডিওয়ে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে চললাম সেই পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমে। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই তো পৌষ সংক্রান্তি এলেই লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন গঙ্গাসাগরের পুণ্য স্নান করতে ও কপিল মুনির আশ্রমে দর্শন করে পুজো দিতে। পৌষ সংক্রান্তিতেই বসে বিখ্যাত গঙ্গাসাগর মেলা। আপনারা যদি এই গঙ্গাসাগর ঘুরে আসতে চান তাহলে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, মন্দির কখন খোলা থাকে, পুজোর দ্রব্য সামগ্রী কোথায় পাবেন, আর খাওয়া দাওয়াই বা কোথায় করবেন, সব কিছুর সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন দেখে নেব গঙ্গাসাগর কিভাবে পৌঁছাবো। গঙ্গাসাগর যাওয়ার জন্য সবচাইতে সহজ পথ হলো ট্রেনে করে যাওয়া। আর ট্রেনে যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে ধরে নিতে হবে নামখানা লোকাল। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা দিয়ে স্টেশনে প্রবেশ করেই স্টেশনের বাঁদিকে তাকালেই রয়েছে টিকিট কাউন্টার। গঙ্গাসাগর যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে কাকদ্বীপ স্টেশনের অথবা নামখানা স্টেশনের টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য পড়বে 25 টাকা। শিয়ালদা স্টেশন থেকে সরাসরি কাকদ্বীপ স্টেশন বা নামখানা স্টেশন যাওয়ার জন্য সকালের দিকে কয়েকটি ট্রেন রয়েছে, যেমন 5টা 20, 7টা 14, 9টা 16। এই ট্রেনগুলি ধরে আপনারা পৌঁছে যেতে পারেন কাকদ্বীপ স্টেশন বা নামখানা স্টেশনে। এখন আমি শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা লোকাল ধরে নেব। আমি শিয়ালদা স্টেশন থেকে সকাল 7টা 14 নামখানা লোকাল ধরে চলে এলাম কাকদ্বীপ স্টেশন। শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশন আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা 40 মিনিট মতন। কাকদ্বীপ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়লাম। কাকদ্বীপ স্টেশন থেকে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে নামখানা স্টেশনের দিকে। কাকদ্বীপ স্টেশনের ঠিক মাঝ বরাবর এগিয়ে এলেই রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়ার পথে ডান দিকে রয়েছে কাকদ্বীপ স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ফেলে সামনের দিকে এগিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে একটু এগিয়ে এলেই সামনেই রয়েছে একটি রাস্তা। এই রাস্তার ডান দিকে নয়, বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে এলেই রয়েছে রেলের একটি ব্রিজ। এই ব্রিজের নিচে দিয়ে এগিয়ে এলেই ব্রিজের ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে 8 নম্বর লট। কাকদ্বীপ স্টেশন থেকে 8 নম্বর লট যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট মতন, আর ভাড়া পড়বে জন প্রতি 20 টাকা। টোটো করে 8 নম্বর লট যাওয়ার পথে টোটো দাদাকে লঞ্চের টাইম জিজ্ঞাসা করায় টোটো দাদা বিকাল 3:15 লঞ্চ ছাড়ার কথা বললেন এবং মোবাইল অ্যাপে দেখিয়েও দিলেন ভেসেলের আসা যাওয়ার টাইমটি। আপনারা যদি কাকদ্বীপ স্টেশন হয়ে গঙ্গাসাগর যান তাহলে অবশ্যই মোবাইলের গুগল প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভেসেল টাইম অ্যাপ ডাউনলোড করে অ্যাপে লঞ্চের টাইম দেখে তবেই কাকদ্বীপ স্টেশনে নামবেন, না হলে আমার মতো আপনাদেরও অসুবিধায় পড়তে হতে পারে। এরপর আবারও আমি ফিরে আসি কাকদ্বীপ স্টেশন। কাকদ্বীপ স্টেশনে ফিরে এসে নামখানা লোকাল ধরে চলে আসি নামখানা স্টেশন। নামখানা স্টেশনে নেবে স্টেশনের পিছন দিকে এগিয়ে এলেই স্টেশনের মাঝ বরাবর করা রয়েছে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা। এই বাইরে যাওয়ার রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে তাকালে রয়েছে নামখানা স্টেশনের টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ফেলে স্টেশনের বাইরে বেরিয়ে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে যেতে হবে নামখানা ফেরিঘাট। নামখানা ফেরিঘাট যেতে টোটোয় সময় লাগবে 5 থেকে 6 মিনিট মতন, আর ভাড়া পড়বে জন প্রতি 15 টাকা। টোটো করে এখন চলে এলাম নামখানা ফেরিঘাট। এই নামখানা ফেরিঘাট থেকে লঞ্চ ধরে যাব বেনুবন ফেরিঘাট। এই নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাট যাওয়ার জন্য জোয়ার ভাটার কোনো রকম সমস্যা নেই। এখানে গঙ্গায় ভাটা পড়লেও নামখানা ফেরিঘাট থেকে সব সময় লঞ্চ পেয়ে যাবেন। এখন উঠে যাব লঞ্চের মধ্যে। লঞ্চে উঠে লঞ্চের মধ্যেই লঞ্চের টিকিট কাটতে হয়। নামখানা থেকে বেনুবন লঞ্চের ভাড়া 40 টাকা।
নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাট আসতে সময় লাগলো 1 ঘন্টা 15 মিনিট মতন। লঞ্চ থেকে নেবে সামনের রাস্তা দিয়ে 2 মিনিট হেঁটে এগিয়ে এলেই রয়েছে অটো, টোটো ও বিভিন্ন 4 চাকা গাড়ির স্ট্যান্ড। এই গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি ধরে পৌঁছতে হবে গঙ্গাসাগর। বেনুবন থেকে গঙ্গাসাগরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার মতন। গাড়িতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। ভাড়া পড়বে জনপ্রতি 60 টাকা। বেনুবন থেকে ম্যাজিক গাড়ি করে চলে এলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। সমস্ত গাড়ি কিন্তু এই বাস স্ট্যান্ডে এসেই দাঁড়ায়। এটি হলো গঙ্গাসাগর বাস স্ট্যান্ড। আর এখান থেকেই বাড়ি ফেরার সময় আপনারা টোটো, অটো, ম্যাজিক গাড়ি ও বাস পেয়ে যাবেন কচুবেড়িয়া ও বেনুবন ফেরিঘাট যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড ফেলে সামনের এই সোজা রাস্তা ধরে 2-4 পা এগিয়ে এলেই রাস্তার ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটি হলো কপিলমুনির আশ্রম যাওয়ার 3 নম্বর রাস্তা। এই রাস্তাটি কপিলমুনির আশ্রমের পিছনের দিকে গিয়ে উঠেছে। বাসস্ট্যান্ড থেকে সোজা রাস্তা ধরে 1-2 মিনিট হেঁটে সামনের দিকে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে পড়বে স্বর্গ আশ্রম। আপনারা থাকতে চাইলে এই স্বর্গ আশ্রমেও থাকতে পারেন। আশ্রমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের এই মেন রোড ধরে যাওয়ার পথে অনেক ছোট বড় আশ্রম রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে আরেকটি আশ্রমের তোরণ। এই আশ্রমটি হল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রম। গঙ্গাসাগর বাসস্ট্যান্ড থেকে 7-8 মিনিট হেঁটে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে কয়েকটি খাবারের হোটেল। এই হোটেলগুলি থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে দুপুরের সবজি ভাতের মূল্য 60 টাকা, মাছ ভাতের মূল্য 90 টাকা। এছাড়াও আপনারা রাতের খাবারও এই হোটেলগুলি থেকেই পেয়ে যাবেন। মেন রাস্তার বাঁদিকে এই খাবারের হোটেলগুলি শেষ হওয়ার পর মেন রাস্তার ডান দিকে তাকালেই রয়েছে কপিলমুনির আশ্রম যাওয়ার 2 নম্বর রাস্তা। এই 2 নম্বর রাস্তা দিয়ে গেলে রাস্তাটি কপিলমুনির আশ্রমের সামনে গিয়ে উঠেছে। এই ডান দিকের রাস্তাটি বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছে। এই রাস্তা দিয়েই হেঁটে এলাম। এই মেন রাস্তা থেকে ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি হলো 2 নম্বর রাস্তা। 2 নম্বর রাস্তা ফেলে মেন রোডটি যে সোজা চলে যাচ্ছে এই রোডটি হলো 1 নম্বর রাস্তা। এই 1 নম্বর রাস্তাটি সোজা গঙ্গাসাগরের স্নানের ঘাটে চলে গেছে। 2 নম্বর রাস্তা ফেলে সোজা 1 নম্বর রাস্তা ধরে এগিয়ে এলেই রাস্তার বাঁদিকে রয়েছে বড় আশ্রম। আপনারা যদি গঙ্গাসাগর এসে 1-2 দিন থাকতে চান সেক্ষেত্রে এই বড় আশ্রমেও থাকতে পারেন। মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে এই আশ্রমের অফিস। এই অফিসের এখানে এসেই আপনাদের ঘর বুক করতে হবে। এই বড় আশ্রমে থাকার জন্য 2 রকমের রুম রয়েছে। 3 বেডেড রুম ভাড়া 400 টাকা আর 5 বেডেড রুম ভাড়া 500 টাকা। বড় আশ্রম থেকে বাইরে বেরিয়ে এখন 1 নম্বর রাস্তা ধরে হেঁটে যাব গঙ্গাসাগরের দিকে। 1 নম্বর রাস্তা দিয়ে গঙ্গাসাগর স্নানের ঘাটের দিকে এগিয়ে যাওয়ার পথের ডান দিকে রয়েছে শ্রী শ্রী শঙ্করাচার্য আশ্রম। শ্রী শ্রী শঙ্করাচার্য আশ্রম ফেলে সামনের দিকে 2-4 পা হেঁটে এগিয়ে এলেই একটি রাস্তা সোজা চলে যাচ্ছে, আরেকটি রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে। এই বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে রয়েছে গঙ্গাসাগরের স্নানের ঘাট। আর সামনের এই যে সোজা রাস্তাটি চলে যাচ্ছে এই সোজা রাস্তাটিও গঙ্গাসাগরের দিকেই যাচ্ছে। সোজা রাস্তাটি ধরে 2 মিনিট হেঁটে এগিয়ে এলে রয়েছে অঙ্কারনাথ আশ্রম। আপনারা যদি 1-2 দিন থাকতে চান তাহলে এই অঙ্কারনাথ আশ্রমেও থাকতে পারেন। অঙ্কারনাথ আশ্রম থেকে এখন যাচ্ছি গঙ্গাসাগর স্নানের ঘাটের দিকে। এই রাস্তা ধরে 2 মিনিট হেঁটে এগিয়ে গেলেই রয়েছে গঙ্গাসাগর স্নানের ঘাট। আপনারা বাস স্ট্যান্ডে নেবে যদি সরাসরি গঙ্গাসাগরে স্নান করতে আসেন তাহলে আপনারা টোটো ধরেও চলে আসতে পারেন গঙ্গাসাগর স্নানের ঘাট। সেক্ষেত্রে জনপ্রতি 15 টাকা টোটো ভাড়া পড়বে। গঙ্গাসাগর স্নানের ঘাটে যাওয়ার পথের দুধারে বিভিন্ন দ্রব্য সামগ্রীর দোকান রয়েছে।
সামনেই দেখা যাচ্ছে গঙ্গাসাগর। এই গঙ্গাসাগরেই পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গাসাগরে পুণ্য স্নান করেন। সাগরে স্নান করা হয়ে গেলে মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য করা রয়েছে ব্যবস্থা। সামনের এই যে তিরপল দিয়ে সাদা ঘেরা অংশটা, এতেই ছাড়তে হয় মহিলাদের জামা কাপড়। এর জন্য 20 টাকা করে নেওয়া হয়। গঙ্গাসাগরে স্নান করে এখন চলে এসেছি 2 নম্বর রাস্তার সামনে। এখন এই 2 নম্বর রাস্তা দিয়ে যাব কপিলমুনির আশ্রমের দিকে। এই 2 নম্বর রাস্তা দিয়ে আশ্রমের দিকে যাওয়ার পথে রাস্তার ডান দিকেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। আপনারা গঙ্গাসাগরে এসে 1-2 দিন থাকতে চাইলে এই ভারত সেবাশ্রম সংঘেও থাকতে পারেন। এখন ভারত সেবাশ্রম সংঘের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব ভারত সেবাশ্রম সংঘের ভিতরে। আর ভারত সেবাশ্রম সংঘের প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করেই বাঁহাতেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের অফিস। এই অফিসে এসে থাকার জন্য ঘর নিতে পারেন। এখানে অ্যাটাচ পায়খানা বাথরুম ঘরের ভাড়া 500 টাকা। আপনারা যদি গঙ্গাসাগর এসে যে কোনো আশ্রমে 1-2 দিন থাকতে চান তাহলে অবশ্যই একটি আইডি প্রুফ নিয়ে আসবেন। সাথে আইডি প্রুফের জেরক্সও নিয়ে আসবেন। আইডি প্রুফ না থাকলে কোনো আশ্রমেতেই থাকতে দেওয়া হয় না। ভারত সেবাশ্রম থেকে বাইরে বেরিয়ে মন্দির যাওয়ার পথে পথের ধারে কিছু খাবারের হোটেলও রয়েছে। এছাড়াও মন্দিরের দিকে যাওয়ার পথে রয়েছে কিছু গেস্ট হাউস। এই গেস্ট হাউসগুলি একদিনের ভাড়া 1500 টাকা। গঙ্গাসাগর মেলার সময় এই গেস্ট হাউসের ভাড়া কিন্তু পরিবর্তন হয়। সামনের এই যে রাস্তাটি, এই রাস্তাটি হলো মন্দির আসার 2 নম্বর রাস্তা। এই রাস্তা দিয়েই হেঁটে এলাম। হেঁটে এসে সামনের দিকে এগিয়ে এলেই ডান দিকে যে রাস্তাটি, এটি হলো মন্দির যাওয়ার রাস্তা। আর আরেকটি রাস্তা সোজা চলে যাচ্ছে। এই সোজা রাস্তাটি দিয়ে এগিয়ে এলেই বাঁ দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি গঙ্গাসাগরের দিকে যাচ্ছে। আর রাস্তার সামনেই রয়েছে পুজোর ডালা সামগ্রীর অনেক দোকান। আর ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে কপিলমুনির আশ্রমের মন্দিরের দিকে। মন্দিরে তো যাব, তার আগে সামনের এই পুজোর ডালা সামগ্রীর দোকান থেকে পুজোর ডালা কিনে নেব। ডালা সামগ্রীর দোকানের দিকে যাওয়ার পথে সামনেই করা রয়েছে একটি শিবের মূর্তি। শিবের মূর্তির বাঁদিকে মা গঙ্গা দেবীর মূর্তি, শিবের মূর্তির ডান দিকে সাগরদেবের মূর্তি। পুজোর ডালার দোকানের সামনের বাইরের পাশের দিকের দেয়ালগুলিতে কপিলমুনির পৌরাণিক কাহিনীগুলি চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন যাচ্ছি পুজোর দ্রব্য সামগ্রীর দোকান থেকে পুজোর ডালা কিনতে। পুজো সামগ্রিক ডালা মার্কেটের 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই রয়েছে অনেক ডালার দোকান। যে কোনো একটি ডালার দোকান থেকে কিনে নেব পুজোর একটি ডালা। এখানে পুজোর ডালা 51 টাকা থেকে 151 টাকা পর্যন্ত পুজোর ডালা পেয়ে যাবেন। আমি একটি 51 টাকা দিয়ে পুজোর ডালা কিনে নিলাম। কপিলমুনি মন্দির যাওয়ার পথে মন্দিরে ওঠার একটু আগে বাঁদিকে তাকালেই দেখতে পাওয়া যায় পবিত্র কপিলমুনি সরোবর। পবিত্র কপিলমুনি সরোবরের চারিপাশে বসার জন্য অনেক জায়গা করা রয়েছে। এখন যাচ্ছি কপিলমুনি আশ্রমের মন্দিরের দিকে। মন্দিরের মোট 3টি চূড়া রয়েছে এবং মন্দিরের সামনে মোট 7টি দরজা রয়েছে মন্দিরের প্রবেশ করার জন্য। মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের বাঁদিকে তাকালে মন্দিরের বাঁদিকের পাশেই রয়েছে নাগা সাধুদের থাকার জায়গা। মন্দিরের পাশে অনেক ছোট ছোট ঘর করা রয়েছে। এখানেই থাকেন নাগা সাধুরা।
মন্দিরে ওঠার জন্য মন্দিরের বাঁদিকে, মাঝখানে ও ডান দিকে সিঁড়ি করা রয়েছে। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠে এখন মন্দিরের ভিতর প্রবেশ করব। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেই মন্দিরের গর্ভগৃহের মাঝখানে রয়েছেন কপিলমুনি। কপিলমুনির বাঁদিকে রয়েছেন রাজা সগর, আর কপিলমুনির ডান দিকে রয়েছেন মাতা গঙ্গা দেবী। এছাড়াও গর্ভগৃহে রয়েছেন রাম সীতার মূর্তি, হনুমানজির মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, নরসিংহের মূর্তি, শিব পার্বতীর মূর্তি, বিশালক্ষী বনদেবীর মূর্তি এবং কালী মায়ের মূর্তি। মন্দিরের মাঝখানের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেই সামনেই করা রয়েছে গঙ্গা দেবীকে সিঁদুর আলতা দেওয়ার জায়গা ও মন্দিরের ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের বাইরের চারিপাশটাও। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে রাত 8:30 পর্যন্ত। শুধুমাত্র কয়েকবার ভোগ আরতির সময়ই 15 মিনিট করে মন্দির বন্ধ থাকে। মন্দিরের ডান দিকের পাশে যে একটি সাদা রঙের গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেও রয়েছে থাকার ব্যবস্থা। এখানেও আপনারা চাইলে এসে থাকতে পারেন। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করার আগেই আশ্রমের গেটের খোলা ও বন্ধের সময়টা দেয়া রয়েছে। আশ্রমের গেট দিয়ে প্রবেশ করেই আশ্রমের গেটের বাঁদিকেই রয়েছে আশ্রমের অফিস। আপনারা থাকতে চাইলে এই অফিসে এসে যোগাযোগ করবেন। আশ্রমের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার জন্য অনেক জায়গাও করা রয়েছে। এই ছিল আজকের গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গঙ্গাসাগর নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। আমার উত্তর জানা থাকলে অবশ্যই আপনাদের উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।